Welcome to our YouTube channel Arts Tutorial সাহিত্য দর্পণ। স্টুডেন্ট, আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় অংশ, নাটক ধীবর বৃত্তান্ত। মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্যগ্রন্থের অন্তর্গত এই ধীবর বৃত্তান্ত নাটকটি। ধীবর বৃত্তান্ত নাটকটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তো স্টুডেন্ট, নাটকটা ভিতরে প্রবেশ করার পূর্বে এই নাটকের যে পূর্বকথা সম্বন্ধে একটা তোমাদের ধারণা থেকে থাকা দরকার। প্রথমেই এই ধীবর বৃত্তান্ত নাটকের নায়িকা চরিত্র যে শকুন্তলা আছে, শকুন্তলার যে পরিচয়, সেই পরিচয়টা আমরা আলোচনা করব। তো এই শকুন্তলা কে ছিল? শকুন্তলা ছিল ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা। কথিত আছে যে একবার ঋষি বিশ্বামিত্র গভীর ধ্যানে মগ্ন ছিল। তো দেবরাজ ইন্দ্র এই ধ্যান ভাঙানোর জন্য স্বর্গ থেকে অপ্সরাকে প্রেরিত করেছিলেন। অপ্সরা সেই তার কর্মে সফল হয় এবং ঋষি বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করে। ধ্যান ভঙ্গের পর স্বর্গের অপ্সরা মেনকাকে দেখে তার রূপে মোহিত হয়ে তার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং বারংবার শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য এই অপ্সরা মেনকার গর্ভে সন্তান আসে এবং তাদের নিয়ে ঋষি বিশ্বামিত্র মুনি সংসার করতে অস্বীকার করে, কেননা তার যে ঋষিত্ব তাতে ছেদ পড়ে যাবে। তাই মেনকা এবং তার কন্যা সন্তান শকুন্তলাকে ত্যাগ করে সে চলে যায়। অপরদিকে মেনকাও তার কন্যা সন্তানকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে তিনিও চলে যায়। একদিন জঙ্গলে সেই সময় মহর্ষি কর্ণ যাচ্ছিলেন। তো মহর্ষি কর্ণ হঠাৎ শুনতে পেলেন এক কন্যার আওয়াজ, ক্রন্দনের আওয়াজ। তো গিয়ে দেখে যে একটা বাচ্চা মেয়ে কাঁদছে। এরপর থেকে মহর্ষি কর্ণ তার আশ্রমে নিয়ে এসে তাকে লালিত পালিত করে বড় করে। তো মহর্ষি কর্ণ একদিন তীর্থের উদ্দেশ্যে যাওয়ার পর সেই আশ্রমে আসে মৃগয়া করতে যাওয়া হস্তিনাপুরের মহারাজা দুষ্মন্ত আসার পর দুষ্মন্ত শকুন্তলার রূপে মোহিত হয়ে শকুন্তলাকে প্রেমের প্রস্তাব দেয় এবং গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করে এবং কথা দেয় যে কিছুদিনের মধ্যেই শকুন্তলাকে তার ধুমধাম করে তার রাজ্যে নিয়ে যাবে। পরবর্তীকে কিছুদিন পেরিয়ে যাওয়ার পরেও যখন হস্তিনাপুরের মহারাজ দুষ্মন্ত না আসে, তখন প্রতিচিন্তায় বিভোর শকুন্তলা একদিন আশ্রমে অন্যমনস্কা হয়ে বসেছিলেন। সেই সময় দুর্বাসা মুনি আসে এবং তার ডাক দেয়, অয়ম হো, অর্থাৎ আমার আগমন হয়েছে। কিন্তু সেই কথাটি শকুন্তলা শুনতে পায়নি। শকুন্তলা শুনতে না পাওয়ার কারণে তার স্বাভাবিকভাবেই তার কোনো প্রতিক্রিয়া ছিল না। ঋষি দুর্বাসা নিজেকে অপমানিত বোধ করে এবং ক্রোধে তাকে অভিশাপ দেয় যে
সে যার চিন্তায় মগ্ন সেই ব্যক্তি একদিন তাকে ভুলে যাবে। এই অভিশাপ বাণী শুনতে পেয়ে তার দুই সখী প্রিয়ম্বদা এবং অনসূয়ার মাথায় বাজ ভেঙে পড়ে। ছুটে গিয়ে তার অর্থাৎ ঋষি দুর্বাসার পদযুগল বেষ্টন করে এই অভিশাপ বাণী তুলে নিতে অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু ঋষি দুর্বাসা জানায় যা প্রয়োগ হয়ে গেছে তা তুলে নেওয়া সম্ভব নয়। সমস্ত ঘটনা জানার পর ঋষি দুর্বাসা বলেছিলেন যে যদি কোনো দিন তার স্মৃতিচিহ্ন হিসাবে কিছু রাজাকে দেখাতে পারে তাহলে তার পূর্বের ঘটনা সবই মনে পড়ে যাবে। অপরদিকে মহর্ষি কণ্ব ফিরে এসেছে তার আশ্রমে। ফিরে আসার পর সমস্ত ঘটনা শুনে সিদ্ধান্ত গ্রহণ করে যে শকুন্তলাকে তার স্বামীর ঘরে অর্থাৎ হস্তিনাপুরের মহারাজ দুষ্মন্তর কাছে রাজ্যে তাকে ফিরিয়ে দিয়ে আসবে তার স্বামীর কাছে। সেই ঘটনা পরম্পরায় তার ঋষি মাতা গৌতমী এবং দুইজন ঋষি শকুন্তলাকে নিয়ে যায় হস্তিনাপুরে, কিন্তু সেই সাপের বলে চিনতে পারেনি শকুন্তলাকে রাজা দুষ্মন্ত। সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে রাজপুরোহিতের কাছে থাকবেন এই শকুন্তলা যতদিন না তার সন্তান হয়, এবং সেই সন্তান যদি রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত হয় তাহলে তাকে গ্রহণ করা হবে। ঘটনা পরম্পরার আগের একটা তথ্য আমি এখানে মিস করে গেছি। সেই তথ্যটা হলো যে যখন গিয়েছিল তখন তার হাতে যে মণিমুক্তা খচিত গান্ধর্বমতে বিয়ের সময় যে আংটিটা দিয়েছিল সেই আংটিটা দেখাতে যাওয়ার সময় দেখে যে আংটিটা সে শচীতীর্থে যখন স্নান করার সময় হারিয়ে ফেলে। এই হলো পঞ্চম স্বর্গ। পঞ্চম স্বর্গের পরে আমরা আলোচ্য যে ধীবর বৃত্তান্ত নাটক, সেই ধীবর বৃত্তান্ত নাটকটা হচ্ছে ষষ্ঠ স্বর্গের। ষষ্ঠ স্বর্গের প্রথমে কি দেখি যে এক ধীবর শচীতীর্থে মাছ আহরণ করে বাজারে বিক্রয় করে অর্থ উপার্জন করে। একদিন একটি রুই মাছ কাটতে যেয়ে রুই মাছের পেটে দেখে একটা মণিমুক্তা খচিত একটা আংটি। সেই আংটিটা বিক্রয় করার স্বার্থে দোকানে দোকানে যখন দেখাচ্ছিল তখন রাজসেবকের হাতে ধরা পড়ে যায়। রাজসেবক এবং দুই রক্ষী, প্রথম এবং দ্বিতীয়, জানুক এবং সূচক এবং জানুক, এরা তাকে ধরে নিয়ে যায় রাজার কাছে। সেই ধীবর সত্য ঘটনা বলার পরেও রাজসেবকের বিশ্বাস হয়নি এই ধীবরের কথা। ঘটনা পরম্পরায় যখন রাজার কাছে সেই মণিমুক্তা খচিত আংটিটি দেখানো হয়েছিল রাজাকে, রাজা দুষ্মন্তের যাবতীয় পূর্বকার যে ঘটনা, সেই পূর্বকার ঘটনা সব মনে পড়ে যায় এবং এর পারিতোষিক হিসাবে আংটির সমমূল্য পরিমাণ অর্থ সেই ধীবরকে দেওয়া হয়েছিল। তারপর আমরা যখন গল্পটা আলোচনা করে কোন চরিত্র কি উক্তি করেছিল এবং কোন লাইনটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো আবার আমরা আলোচনা করব। তো বলি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়।
এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এবং যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি তার উত্তর পরবর্তী ভিডিও আকারে দিয়ে দেব। ধন্যবাদ। রাজার কাছে প্রাপ্ত মণিমুক্তা খচিত আংটি সমমূল্যের পারিতোষিক এর অর্ধেক আবার এই ধীবর দুই রক্ষী এবং দুই রক্ষীকে সমান অর্ধেকটা দেয় এবং নিজের কাছে অর্ধেকটা রাখে। তখন থেকে এই ধীবরের সততা লক্ষ্য করে রাজশ্যালক এই ধীবরের উদ্দেশ্যে বলেছিল, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এখানেই নাটকে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানাও, আমি টেক্সট ধরে লাইন ধরে ধরে আমি আলোচনা করে দেব। এই পর্যন্ত এই ভিডিওটি, দেখা হবে পরের ভিডিওতে।